আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তারেক রহমান তাই জানেন ডিজিএফআই এর ভেতরে শেখ মামুন খালেদ সহ কোন কোন কর্মকর্তারা এই যে তার মুক্তির বিষয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন, তার মায়ের বিরুদ্ধে একের পর এক মামলা সাজানোর কাজটা করেছেন তখন 2008 সাল জুড়ে, এবং যেই মামলার প্রেক্ষিতে, যেই মামলার ধারাবাহিকতায় পুরো শেখ হাসিনা সরকারের আমলে খালেদা জিয়াকে আদালতে হাজিরা দিতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে এই জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চিতভাবেই একটা তালিকা নিয়ে এগুচ্ছেন। সবসময় আমি যেটা বলেছি, তারেক রহমানকে 2007 সালের মার্চে গ্রেফতার করবার পর 2008-এর সেপ্টেম্বর পর্যন্ত সেনা হেফাজতে রেখে যেই সেনা কর্মকর্তারা অমানসিক নির্যাতন চালিয়েছিলেন, তার মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিলেন, তারা কারা? কারা তাকে জিজ্ঞাসাবাদের নামে নিয়মিত জিজ্ঞাসাবাদ কক্ষে অপমান করতেন, ভয়ভীতি প্রদর্শন করতেন, হুমকি দিতেন, এবং কারাই বা তার মার সাবজেল পর্যন্ত গিয়ে তারেক রহমানকে যে আটকে রাখা হয়েছে এবং কিছুতেই তাকে ছাড়া হবে না। আরেক জেলে আছেন আরাফাত রহমান কোকো। এই দুই পুত্রের কারাবাসের বিষয়টা নিয়ে একরকমের ব্ল্যাকমেইলের পরিস্থিতি সৃষ্টি করেছিলেন, এবং কিছুতেই কারা খালেদা জিয়ার বারবার এক রকমের নির্বাচনে যোগ না দেওয়ার জেদ, দর কষাকষি, নানা রকম আলাপ আলোচনা, অনুরোধ সত্ত্বেও তারেক রহমানকে কিছুতেই বিদেশ যেতে দিতে রাজি হচ্ছিলেন না, ভয়াবহভাবে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়া সত্ত্বেও একমাত্র তারেক রহমান জানেন কারা তাকে প্রতিনিয়ত প্রতিদিন ওই কক্ষের ভেতরে বন্দি দশায় অপমান করে যাচ্ছিল এবং ভয় ভীতি প্রদর্শন করে নির্যাতন চালিয়ে যাচ্ছিল। কাজেই তারেক রহমানের কাছে একটা তালিকা থাকবে, সেটা খুব স্বাভাবিক। মাসুদ উদ্দিন চৌধুরীকে দিয়ে যে গ্রেফতারটা হয়েছে 5 দিন আগে, তাতেই স্পষ্ট হয়েছে তারেক রহমান একে গ্রেফতার করেছেন 1/11 বিষয়টির এক রকমের প্রতিশোধ নিতে, প্রতিকার করতে, সুস্পষ্ট বার্তা দিতে, যে শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দকে এভাবে সেনা হেফাজতে নিয়ে নির্যাতন করে রাজনৈতিক সংস্কারের যে প্রক্রিয়া 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শুরু করেছিল, সেটা একটা অনৈতিক পদ্ধতি ছিল এবং এর বিচার হওয়া দরকার। আবারও গতকাল গভীর রাতে আরেক সাবেক 3 তারকা জেনারেলের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে এবং ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ, ডিবি। গোয়েন্দা পুলিশ সেখানেও যখন মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, এবং খুব সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে মাসুদ উদ্দিন চৌধুরীকে কিন্তু বারিধারা ডিওএইচএস এর সেনা কর্মকর্তাদের যে রেসিডেন্সিয়াল এরিয়া, সেখানে বহাল তবিয়তে তার বাড়িতেই পাওয়া গিয়েছিল। কিন্তু এই মামুন খালেদকে গ্রেফতার করতে যখন ডিবি পুলিশ অভিযান চালালো, তখন তাকে মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার মানে কি এই যে 1/11 সঙ্গে জড়িত সাবেক সেনা কর্মকর্তারা এরই মধ্যে, কারণ তারা তো জানেন কে কে জড়িত ছিলেন তারেক রহমানকে নির্যাতনে, কে কে কি কি কাজে জড়িত ছিলেন, তারা এরই মধ্যে গা ঢাকা দিতে শুরু করেছেন, যে কারণে এই সাবেক ডিজিএফআই মহাপরিচালককে, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলকে তার বাড়িতে বুধবার গভীর রাতে গিয়ে খুঁজে পাওয়া যায় না, তাকে গ্রেফতার করতে হয় পুলিশের মিরপুর এলাকা থেকে। সম্ভবত তালিকা আছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, সেটা বুঝে এরই মধ্যে 1/11 সঙ্গে সংশ্লিষ্ট সাবেক সেনা কর্মকর্তারা গা ঢাকা দেওয়া শুরু করেছেন। এই শেখ মামুন খালেদ, তিনি সে সময় ডিজিএফআই এর পরিচালক হিসেবে কাজ করছিলেন। পরে শেখ হাসিনার আমলে এসে বছর দেড়েকের মতো তিনি 2011 থেকে 13 পর্যন্ত ডিজিএফআই এর মহাপরিচালক হিসেবে কাজ করেন বটে, কিন্তু এই 2007-এর 1/11 সরকারের সময় তিনি ছিলেন মাসুদ উদ্দিনের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। তাহলে রিমান্ডে কি মুখ খুলতে শুরু করেছেন, নাকি তারেক রহমানের তালিকা অনুযায়ী গ্রেফতার হচ্ছে? এই দুটো বিষয়েই সন্দেহ করা যায়। মানে মাসুদ উদ্দিন চৌধুরী কি এর নাম বলেছেন, নাকি তারেক রহমানের তালিকাতে বরাবরই এই মামুন খালেদ ছিলেন?
তারেক রহমানের কাছে সুস্পষ্ট তালিকা থাকবার কথা, কারণ এই মামুন খালেদ ডিজিএফআই এর পরিচালক পদে কাজ করছিলেন 2007-এর 1/11 পুরো সময়টাতেই, এবং তারপর ফজলুল বারী আরেকজন যে সেনা কর্মকর্তার নাম আমরা প্রত্যেকে 1/11 সম্পর্কে যত লেখা বেরিয়েছে বা সে সময় যারা আমরা পর্যবেক্ষণ করছিলাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে 1/11 ঘটনা প্রবাহ, আমি তখন সাংবাদিকতায় ছিলাম, বিবিসি বাংলায় কাজ করছিলাম, চৌধুরী ফজলুল বারী একেবারে মুখে মুখে প্রচারিত একটি নাম ছিল। সেই ব্রিগেডিয়ার চৌধুরী ফজলুল বারী সে সময় কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো সিআইবির দায়িত্ব পালন করছিলেন, এবং তাকে তিনি ডিজিএফআই এর মহাপরিচালক পদেও গিয়েছিলেন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময়। তো সেই চৌধুরী ফজলুল বারীকে যখন 2008-এর শুরুর দিকে ওয়াশিংটনে একটা সেফ এক্সিট দেয় তখনকার 1/11 সরকার, তখন সেই কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর দায়িত্ব পালন করতে আসেন এই ডিজিএফআই এর পরিচালক চৌধুরী মামুন খালেদ। কাজেই এই যে শেখ মামুন খালেদ যাকে গ্রেফতার করানো হলো এবং যার বিরুদ্ধে কোন মামলায় তাকে গ্রেফতার করানো হয়েছে সেটা গোয়েন্দা পুলিশ সংবাদ মাধ্যমকে গ্রেফতারের দিন বলতে পারলো না, যেমনটা মাসুদ উদ্দিন চৌধুরীর ক্ষেত্রেও বলতে পারেনি, সেই শেখ মামুন খালেদও অত্যন্ত প্রভাবশালী একজন সেনা কর্মকর্তা ছিলেন। 2008-এর পর যখন চৌধুরী ফজলুল বারী ডিজিএফআই থেকে চলে গেছেন, তখনও কিন্তু ডিজিএফআই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই মাসুদ উদ্দিনের ঘনিষ্ঠ ব্রিগেডিয়ার আমিন তখন নিয়মিত খালেদা জিয়ার সাব জেলে যাচ্ছেন এবং একরকমের দর কষাকষি করছেন, এবং প্রায়শই জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে তার সাথে করে নিয়ে যাচ্ছেন। মওদুদ আহমেদের বই কারাগারে কেমন ছিলামে তার বিস্তারিত বর্ণনা আছে, সেখানে বলা আছে খালেদা জিয়ার সঙ্গে তার যখন নাইকো মামলার হাজিরায় দেখা হতো আদালতে, খালেদা জিয়া তখন বলতেন যে এই ডিজিএফআই এর কর্মকর্তারা নিয়মিত তাকে বিরক্ত করতে আসেন, এবং তিনি সুস্পষ্টভাবে বলেছেন 2 ছেলের মুক্তি, মানে 2 ছেলেকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্তে একমত না হলে সেনা কর্মকর্তারা তিনি কিছুতেই বিএনপিকে নিয়ে 2008-এর শেষের নির্বাচনে যেতে রাজি হবেন না। এই দর কষাকষির মধ্যে এই ডিজিএফআই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তখন জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাগুলো সাজায় এবং এসব দিয়ে তার উপর একরকমের প্রভাব বিস্তারের চেষ্টা করে যে আরাফাত রহমান কোকোকে চিকিৎসার জন্য মালয়েশিয়া পাঠানো হয়েছে, কিন্তু তারেক রহমানকে আটক থাকতেই হবে এবং খালেদা জিয়াকে রাজি হয়ে যেতে হবে নির্বাচনে, না হলে তার বিরুদ্ধে একের পর এক মামলা হতে হবে। খালেদা জিয়া সে সময় পুত্রের চিকিৎসার্থে বিদেশ যাওয়ার বিষয়ে একেবারে একরোখা এবং একেবারেই অনড় অবস্থান নেন। মওদুদ আহমেদের বইয়ে তার সুস্পষ্ট বর্ণনা আছে, সে সময়কার ভিডিও এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যেখানে বেগম খালেদা জিয়াকে দেখা যায় তিনি ক্রন্দনরত অবস্থায় বলছেন যে ছেলের যা অবস্থা হাসপাতালে দেখে বেরিয়ে তাকে এক্ষুনি বিদেশ না পাঠালে তিনি বাঁচবেন না, তিনি সুস্থ হবেন না, তিনি হাঁটতে পারবেন না, মানে তারেক রহমান। এবং তিনি ক্রন্দনরত অবস্থায় বলছেন প্রয়োজনে তারেক রহমান আর আপাতত রাজনীতি করবেন না, তবু যেন তারেক রহমানকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। এমন পরিস্থিতিতে অবশেষে 2008-এর সেপ্টেম্বরে জামিন নিয়ে তারেক রহমান বিদেশ যেতে পারেন। তারেক রহমান তাই জানেন ডিজিএফআই এর ভেতরে শেখ মামুন খালেদ সহ কোন কোন কর্মকর্তারা এই যে তার মুক্তির বিষয়ে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন, তার মায়ের বিরুদ্ধে একের পর এক মামলা সাজানোর কাজটা করেছেন তখন 2008 সাল জুড়ে, এবং যেই মামলার প্রেক্ষিতে, যেই মামলার ধারাবাহিকতায় পুরো শেখ হাসিনা সরকারের আমলে খালেদা জিয়াকে আদালতে হাজিরা দিতে হয়েছে, কারাবরণ করতে হয়েছে এই জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলায়। এবং সে কারণে তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে দেশে ফেরার আগে লন্ডন থেকে অনলাইনে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে তিনি মনে করেন 1/11 সরকার একটা অনৈতিক সরকার, অসৎ উদ্দেশ্যে এসেছিল, বাংলাদেশের যে রাজনৈতিক একটা ভিত্তি গড়ে উঠেছিল দোষ ত্রুটির মধ্য দিয়ে, সেই রাজনীতির ভিত্তি নষ্ট করে দিতে, বিরাজনীতিকরণের পথে নিতে এবং রাজনৈতিক দলগুলোর ইমেজ নষ্ট করতে 1/11 ঘটানো হয়েছিল। এবং তিনি তখনও বলেছেন যে এরপর আমরা দেখেছি সেই ইন দ্য নেম অফ ডেমোক্রেসি তারই ধারাবাহিকতা চলেছে। মানে তিনি
জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলায় তার মায়ের ভুক্তভোগী হওয়ার বিষয়টিকে যেমন ১/১১ সুস্পষ্ট ধারাবাহিকতা মনে করেন, এই যে ১৭ বছর তিনি দেশে আসতে পারেন নাই, সেটা কোন মুচলেকার জন্য এবং কারা বাধাগ্রস্ত করেছে। কারণ এই ব্যক্তিরা, সেই ১/১১ সময়ের ব্যক্তিরা তখনও সেনাবাহিনীর ভেতরে বিভিন্ন স্তরে পদে বহাল তবিয়তে থেকেছে। কাজেই তিনি জানতেন কারা ১/১১ ধারাবাহিকতা রক্ষা করে আওয়ামী লীগ আমলেও বাধাগ্রস্ত করে গেছে এবং সেই চর্চা, নির্যাতনের চর্চাও অব্যাহত রেখেছে। তারেক রহমান তাই সুস্পষ্টভাবে যখন তার দেশে ফেরার ব্যবস্থা করেছেন এবার, তখন তিনি এই ১/১১ প্রতিকার করবেন। ১/১১ সময়ে যারা গায়ে হাত তুলেছেন, যারা তার মাকে হুমকির সম্মুখীন করেছেন, তাদের পরিবারকে ১৭ বছরের বেশি ধরে বিচ্ছিন্ন রেখেছেন। আরাফাত রহমান কোকো এক দেশে থেকেছেন, তিনি সেখানে অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তারেক রহমান এক দেশে নির্বাসনে থেকেছেন। আর মা খালেদা জিয়া এই বাংলাদেশে বসে ক্রমাগতভাবে আদালত, কারাগার, মামলা মোকদ্দমা সামলেছেন, ছেলেদেরকে দেশে ফেরত আনতে পারেন নাই। বিএনপিকে আবারও নির্বাচিত হয়ে সরকার গঠনের জন্যে মানে ১৭ বছর অপেক্ষা করতে হয়েছে। এই পুরো বিষয়গুলোর প্রতিকার করতে এই ব্যক্তিদের সুস্পষ্ট বার্তা দেওয়া, যারা বিশ্বাসঘাতকতা করেছেন খালেদা জিয়া সরকারের সঙ্গে, বিএনপির রাজনীতির সঙ্গে, তাদেরকে সুস্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন। তারেক রহমান সেটা জানেন, কারণ মইনু আহমেদ তাদের নিয়োজিত সেনাপ্রধান ছিলেন। ১২-১৩ জনকে সুপারসিড করে নিয়োগ করা হয়েছিল। মাসুদ উদ্দিন চৌধুরী তার মামার ভাইরা ভাই ছিলেন। এই শেখ মামুন খালেদ, যাকে কিনা গ্রেফতার করালেন তারেক রহমান এখন, সেই শেখ মামুন খালেদকে ডিজিএফআই এর পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছিল বিশ্বস্ত জন জেনে খালেদা জিয়ার আমলে। তাই এখন যারা দেশে আছেন এবং ১/১১ সরকারের সময় নানা ভূমিকা রেখেছেন, নিশ্চিতভাবেই তারা গা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন, দেশ ছাড়বার চেষ্টাও হয়তো করবেন। তবে দেশ ছাড়তে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়। এই শেখ মামুন খালেদের ওপরেও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া ছিল। নানা আমলে এদের বিরুদ্ধে ব্যবহার করবার জন্য মামলা মোকদ্দমাও নিশ্চিতভাবেই দেওয়া আছে। কাজেই যারা এখনো দেশে আছেন, এর আগে সেফ এক্সিটের ব্যবস্থা করেন নাই, মাসুদ উদ্দিন চৌধুরীর মতো আত্মবিশ্বাস নিয়ে দেশে ছিলেন যে কেউ তার কিছু করতে পারবেন না, তারা নিশ্চিতভাবেই ভয়ে আছেন। তারেক রহমান, খালেদা জিয়া কখনো নাম উল্লেখ করে বলেন নাই কারা তাদের ওপর এই নির্যাতনের পুরো চক্রটি চালিয়েছিল। কিন্তু খালেদা জিয়া ২০১৬ সালে যখন মাহফুজ আনাম সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলে বসলেন যে ডিজিএফআই এর দেওয়া তারেক রহমান সহ শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের সম্পর্কের খবর তিনি কোনো যাচাই বাছাই না করেই ১/১১ সময় যে ডেইলি স্টারে ছাপিয়ে গেছেন, সেটা ভালো সাংবাদিকতা হয়নি। এবং তারপর যখন শেখ হাসিনা, তখনকার প্রধানমন্ত্রী, ২০১৬ সালে পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন এই মাহফুজ আনামরা ডিজিএফআই কে সহায়তা করবার মাধ্যমে এবং ওসব খবর ছাপিয়ে তার এবং বেগম খালেদা জিয়ার গ্রেফতারের পথ তৈরি করেছিলেন এবং এর মাধ্যমে -2 বাস্তবায়ন করতে চেয়েছিলেন, তখন খালেদা জিয়া এক অনুষ্ঠানে প্রকাশ্যেই সংবাদ মাধ্যমের সামনে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন যে উনি যদি সত্যি সেটা মনে করেন, তাহলে কেন এখনো জেনারেল মাসুদ, তখনকার একেবারে শুরুর দিককার ২০০৭-এর ১/১১ সরকারের শুরুর দিককার ডিজিএফআই প্রধান রুমি এবং দুদকের প্রধান হাসান মসুদ চৌধুরীকে গ্রেফতার করে দেখাচ্ছেন না। এই ৩টি নাম ছাড়া আর কোনো নাম কখনো অবশ্য উল্লেখ করতে দেখা যায়নি খালেদা জিয়াকে। তারেক রহমানের মুখ থেকেও আমরা কখনো শুনিনি। তবে তারেক রহমান সুনির্দিষ্টভাবে তালিকা নিয়ে নেমেছেন। ইকবাল করিম ভুইয়া সহ অনেক শীর্ষ সেনা কর্মকর্তা ১/১১ সময়কার, যারা তখনও বহাল তবিয়তে ছিলেন, এখনো দেশে বহাল তবিয়তে আছেন, তাদের যে হৃৎকম্প শুরু হয়েছে সেটা বলাই বাহুল্য। ডক্টর জুবাইদা রহমান তিনি যখন বুঝতে পারেন যে তারেক রহমানকে হত্যা করা হতে পারে, তৎক্ষণাৎ তিনি তৎকালীন উপদেষ্টা জেনারেল মতিনের কাছে গিয়েছিলেন দৌড়ে। এই জেনারেল মতিন তখন মইনু আহমেদকে ফোন করেছিলেন। মইনু আহমেদকে ফোন করে তিনি
অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করেন। কারণ মইনু আহমেদ ছিল জেনারেল মতিনের ব্রিগেড কমান্ডার। ওই মুহূর্তে যদি জেনারেল মতিন হস্তক্ষেপ না করত, তাহলে আজকে এই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনারা এইভাবে পেতেন বলে আমার মনে হয় না। এই ইতিহাসটা অনেকে জানে না, এবং এই ঘটনার বিস্তারিত যদি জানতে চান, এখনও বেঁচে আছেন জেনারেল মতিনও বেঁচে আছেন, তিনি অসুস্থ, এবং লেফটেন্যান্ট আবু রুশ ডিফেন্স জার্নালের সম্পাদক। বলবো তারেক রহমানকে হত্যা চেষ্টা তথা তারেক রহমানকে ১/১১-র সময়ে তার প্রতি যে শারীরিক নির্যাতন করা হয়েছিল, বা যেটাকে আপনারা বলেন কোমর ভেঙে দেওয়ার পরিকল্পনা, বা কোমর ভেঙে দেওয়া, বা তার প্রতি শারীরিক নির্যাতন, এবং অনেকগুলো বিষয় এখানে আছে, অনেক মুখরোচক কথাও আছে, অনেক সত্য আছে, বাস্তবতা আছে। এই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে কথা বলবো, এবং সত্যতার আলোকেই এভিডেন্সিয়ালি কিছু কথা আমি উপস্থাপন করব, এবং আমি যে কথাগুলো বলবো তার জন্য এই ঘটনার সাথে কারা কারা সাক্ষী এখনও বেঁচে আছেন তাও আমি উল্লেখ করব। যেহেতু ওই সময়টা আমি নিজে সার্ভিং একজন অফিসার, সে কারণে তখন অনেক কিছু জানতাম। আপনারা শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন এবং আমার কথাটাকে কেউ অপব্যাখ্যা করবে না। আচ্ছা, এখন মূল কথায় ফিরি। আপনারা হয়তো অনেকে জানেন যে তারেক রহমানের কোমর ভেঙে দেওয়া হয়েছিল বা তাকে শারীরিক নির্যাতন করা হয়েছিল, এটুকু জানেন। বাট এটা অনেকেই জানেন না যে তারেক রহমানকে একটি দুর্ঘটনা নাম দিয়ে বা অপমৃত্যু নাম দিয়ে তাকে কিন্তু হত্যা চেষ্টাও করা হয়েছিল, সেই পরিকল্পনা ছিল। এটা কিভাবে? কারণ এই ঘটনাটা হচ্ছে এটার সাক্ষী আমি বলতে পারি, আপনার এখনও বেঁচে আছে জেনারেল মতিন। আপনাদের মনে আছে যে তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট পিরিয়ডে তখন একজন উপদেষ্টা ছিল মেজর জেনারেল মতিন, যিনি ওই যে বলেছিলেন যে আমরা রুই কাতলা ধরবো, রাঘব বোয়ালদের ধরবো, এবং তিনি অনেক বড় বড় অপরাধীদেরকে ধরার ব্যাপারে অনেক কথা বলেছেন। এবং আমার জানা মতে তিনি একজন সৎ অফিসার ছিলেন। তিনি শাসন বা অনেক ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, ভুলভ্রান্তি থাকতে পারে। বাট ওই সময় যদি জেনারেল মতিন না থাকতেন, তাহলে হয়তো বা তারেক রহমানকে নিয়ে যে পরিকল্পনা করা হয়েছিল, এটা মাসুদউদ্দিন চৌধুরী অ্যান্ড গং তারা সফল হয়ে যেত। আমি এই মুহূর্তে দুটো প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাবো, বিশেষ করে আমাদের গোয়েন্দা প্রতিবেদন যাদের ভিত্তিতে জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে তাদেরকে ধন্যবাদ। আরেকটা হচ্ছে ডিবিকে, কারণ এ যাবৎকালে যতগুলো অ্যারেস্ট বা গ্রেপ্তার হয়েছে তার মধ্যে মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করাটা আমি মনে করি সবচেয়ে যৌক্তিক এবং পারফেক্ট একটা ইনিশিয়েটিভ ছিল। এর কারণ হচ্ছে যে যাকে তাকে ধরপাকড়া করে লাভ নেই। সেনাবাহিনী হচ্ছে অনম্যান শো। এই সেনাবাহিনীতে যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সর্বোচ্চ পর্যায়ে কমান্ডাররা যা করে, এটা নিচের লেভেলে মানুষ সমন্বয় করতে পারে না। তো যাকে তাকে হয়রানি করে লাভ নেই, এরকম বিগ বিগ ফিশগুলোকে ধরেন, এই মামুন খালেদ টাইপ, যারা সেনাবাহিনীর মেরুদণ্ডটা ভেঙে দিয়েছিল। এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মিথ্যা ন্যারেটিভের মাধ্যমে নিজের স্বার্থ হাসিলের জন্য, শেখ হাসিনা মন জোগানোর জন্য, শেখ হাসিনা বিশ্বাস তৈরি করার জন্য এই মামুন খালেদ, জিয়াউল আহসান, তারেক সিদ্দিকী এরা নানান ন্যারেটিভ তৈরি করেছিল। যেই ন্যারেটিভগুলো শুনে শেখ হাসিনা ভীত সন্ত্রস্ত হয়ে অনেক ভুল পদক্ষেপ নিয়েছিল। এখন আমি আসি তারেক রহমান প্রসঙ্গে। তারেক রহমানকে যখন হত্যার চেষ্টা করা হয়, তাকে যখন অমানবিক শারীরিক নির্যাতন করা হয়, তখন এই বিষয়টা এবং তাকে যখন উপলব্ধি করে তারেক রহমানের পরিবার, বিশেষ করে ডক্টর জোবাইদা রহমান, তিনি যখন বুঝতে পারেন যে তারেক রহমানকে হত্যা করা হতে পারে, তৎক্ষণাৎ তিনি তৎকালীন উপদেষ্টা জেনারেল মতিনের কাছে গিয়েছিলেন দৌড়ে। জেনারেল মতিনের কাছে যাওয়ার পরে জেনারেল মতিনকে যখন পুরো বিষয়টা জানান, তখন এই জেনারেল মতিন তখন মইনু আহমেদকে ফোন করেছিলেন। মইনু আহমেদকে ফোন করে তিনি অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করেন। কারণ মইনু আহমেদ ছিল জেনারেল মতিনের ব্রিগেড কমান্ডার। আমি তথ্য হয়তো একটু কম বেশি হতে পারে, আমার জানা মতে তিনি তার ব্রিগেড কমান্ডার ছিলেন এবং তার অধীনে চাকরি করেছিলেন। যে কারণে আর্মির কিন্তু একটা বিষয় আছে যে দলের বা যে মনোভাবই হোক না কোনো, যে রাজনৈতিক মতাদর্শের হোক না কেন, আর্মি কিন্তু ডাইরেক্ট কমান্ডার যার অধীনে যে চাকরি করে তাদের প্রতি একটা মিনিমাম এই মান্যটা করে থাকে, তারা এই সম্মানটা দেখা থাকে। যে কারণে মইনু আহমেদ কোনো উচ্চবাচ্য করেননি, তাকে তিনি অনেক বকাঝকা করেছিলেন, গালিগালাজ করেছেন। তোমরা কী পেয়েছো? তোমরা ইমিডিয়েটলি যা করার করেছো, এনাফ ইজ এনাফ। তোমরা ইমিডিয়েটলি তাকে আইনের আওতায় তাকে শপথ করো এবং সে জেলে থাক, কিন্তু তাকে আর কোনো নোমর টর্চার। ওই মুহূর্তে যদি জেনারেল মতিন হস্তক্ষেপ না করতো, তাহলে আজকে এই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনারা এইভাবে পেতেন বলে আমার মনে হয় না।
এই ইতিহাসটা অনেকে জানে না, এবং এই ঘটনার বিস্তারিত যদি জানতে চান, এখনও বেঁচে আছেন, যেন মতিনও বেঁচে আছেন, তিনি অসুস্থ, এবং লেফটেন্যান্ট আবু রুশদ ডিফেন্স জার্নালের সম্পাদক, আমাদের বর্তমান সেনাপ্রধানের কোর্সমেট, তিনিও এই ঘটনাটা জানেন। আমি আশা করি লেফটেন্যান্ট আবু রুশদ স্যার তিনি এই কথাটা স্বীকার করবেন, এবং তিনি এটা বিস্তারিত তিনি আরও ভালো বলতে পারবেন, আমার চেয়ে তিনি আরও ভালো জানার কথা এই বিষয়টা। সো এই দুজন ব্যক্তিকে যদি আপনারা এটা নিয়ে ইন্টারভিউ নেন, একদম তারা সাক্ষ্য দিতে পারবে। এবং আমি মনে করি তাদের কাছ থেকে তথ্য নিয়ে ওই সময়ের এই ব্রিগেডিয়ার এটিএম আমিন এর মতো বড় ক্রিমিনালকে, তাদেরকে সবার আগে যে কোনো শর্তে হোক, এটিএম আমিন বর্তমানে দুবাইতে আছেন আমার জানা মতে, দুবাই থেকে তাকে আনা হোক, এবং এটিএম আমিন ওই মুহূর্তে ডিজিএফআই যেসব অফিসাররা ম্যাডামের হয়ে বা ম্যাডামের বিশেষ করে বিএনপির শুভাকাঙ্ক্ষী যারা ছিল, বিশেষ করে যারা বিএনপির ক্ষতিটা চায়নি, হয়তোবা তারা ওই মুহূর্তে বিএনপির পক্ষে দাঁড়াতে পারেনি, কিন্তু বিএনপির ক্ষতি চায়নি, এইরকম ডিজিএফআইয়ের অফিসারগুলোকে তখন সাইডলাইন করে ফেললে এই ব্রিগেডিয়ার আমিন এবং এই মামুন খালেদের মতো লোকজন। এই ঘটনাটা যদি আপনাদের বিশ্বাস না হয়, তৎকালীন ডিজিএফআইয়ের তখন যারা ছিল ব্রিগেডিয়ার বাড়ি সহ, তারপরে আরও কিছু অফিসার ছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে এই সত্যতা আপনারা জানতে পারবেন। সো এই প্রকৃত ঘটনাগুলো আমাদের মনে হয় আমাদের যাওয়া উচিত। আমরা এই যে বর্তমানে এই 2024, 2025, 2026, দয়া করে আপনারা এই ঘটনার অফিসারদেরকে দেখেন না। এখন যারা হিরো তাদেরকেও দেখতে যায় না, এখন যারা ভিলেন তাদেরকেও দেখতে যায় না। আসল ভিলেনটা দেখা উচিত আমাদের সেই 2006-07 সাল থেকে, কারণ আর্মির কোমরটা ভাঙা শুরু হয়েছে তখন থেকে। একটা সময় কি হয়, যখন নমরুদ ফেরাউন তৈরি হয় ভাই, এই নমরুদ ফেরাউনের ভয়ে অনেক মানুষ কিন্তু অনেক অপরাধ করে। এই অপরাধীকে না দেখে ওই আসল নমরুদ ফেরাউনকে দেখেন, যারা আপনার এই 11-11 সময়ে আপনি খেয়াল করে দেবেন, তখন এই এটিএম আমিনের মতো মানুষ এমন একটা পরিবেশ বলয় তৈরি করেছিল, তারা এমন একটা সেন্টিমেন্ট তৈরি করেছিল যে বিএনপির অস্তিত্ব আর থাকবে না। যখন সাধারণ মানুষ, সরকারি কর্মকর্তারা, আর্মি অফিসাররা, অন্যান্য লোকজন জানতে পারবে যে আর বিএনপির আর ভবিষ্যৎ নেই, তারা যখন ভবিষ্যৎ নেই, তখন বলেন কয়জনের তখন বুকের পাটা থাকে বিএনপির পক্ষে দাঁড়ানোর? সেই সময়টাতে যারা যারা পোল্টি মারছে তাদেরকে আপনার ধরা উচিত। আর হচ্ছে যারা এই পোল্ট্রিবাজির জন্য সহায়তা করেছে, এই আমিন, মামুন খালেদ, মোল্লা ফজলে আকবর আরেকজন ব্যক্তি, ফজলে আকবর না, মোল্লা ফজলে আকবর। এই মোল্লা ফজলে আকবর তিনি কিন্তু এখন, আমি আমার পূর্বের বক্তব্যের আগেও বলেছিলাম অনেকবার, যেগুলো অনেক জায়গায় প্রচারও হয়েছে, এই পিলখানা ঘটনার সময় এই মোল্লা ফজলে আকবর সিঙ্গাপুরে ছিলেন কেন, এখনও তাকে প্রশ্ন করা হয়নি। ডিজিএফআই ডিজি তখন তিনি কেন সিঙ্গাপুরে ছিলেন পিলখানা যখন ঘটনা ঘটলো? এবং এই মোল্লা ফজলে আকবর ডিজিএফআই দায়িত্বে থাকা অবস্থায়, তারপরে ঢাকার এএসইউর কমান্ডেন্ট ছিল ব্রিগেডিয়ার হামিদ 10 লং কোর্সের, তাদেরকে জিজ্ঞাসাবাদ কেন করা হয় না? কারণ এরা তো সূত্রপাত ঘটাইছে। এখন এই যে নান্নু পাঞ্জু এদেরকে ধরে লাভ কি? এই ছোটোখাটো জুনিয়র অফিসার, তখন যারা মেজর ক্যাপ্টেন ছিল, এখন হয়তো তারা ব্রিগেডিয়ার বা মেজর জেনারেল হয়ে গেছে, এদেরকে ধরে লাভ না। এরকম ধরতে গেলে সবগুলাকে ধরতে হবে, তো সবাইকে তো আপনি কোরবানি ফাঁসি দিতে পারবেন না। সো রুটগুলাকে ধরেন। ওই সময়ে আরও কয়েকজন অফিসার ছিল যারা এটা ডিজিএফআই থেকে শুরু করে অনেকেই তথ্যটা জানেন। জিয়াউর রহমানের হত্যার আসামি ছিল কয়েকজন, সেই অফিসারদের সন্তান তখন তারা ডিজিএফআইতে ছিল, 2 জন আমি যত জানি। তাদেরকে কেন এখনও ধরা হয় না? তাদের নামটা কেন সামনে আসতেছে না? আমি রিপিট করছি, জিয়াউর রহমানের হত্যার সাথে জড়িত যে অফিসার যাদের ফাঁসি হয়েছিল, আপনি বলেন জিয়াউর রহমানের হত্যায় সাথে জড়িত হত্যাকারী এবং সেই অফিসারের আবার ফাঁসি হয়েছে, সেই অফিসারের সন্তান কি কখনো বিএনপির শুভাকাঙ্ক্ষী হতে পারে? বলেন, পারে না। তো সেই ব্যক্তিরাও কিন্তু এখন, এরকম 2 জন অফিসারও কিন্তু এখন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। তাদেরকে ক্ষতি, হ্যাঁ ঠিক আছে, সন্তানের অপরাধ কি? সন্তানের অপরাধ নাই, তাদেরকে ক্ষতি করে না, কিন্তু তাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বে তো রাখা যায় না, বিশ্বাস তো করা উচিত না, তাই না? আচ্ছা, তারপরে আসি আরেকটা বিষয়, যে আমি আরও একটা বিষয় আপনাকে এখানে প্রকাশ করবো। সেটা হচ্ছে 2008 সালে যখন বিএনপি নির্বাচন করে, সেই নির্বাচনের সময়, নির্বাচন যখন হবে 2008-এর নভেম্বর বা ডিসেম্বরে নির্বাচন হয়েছে 2008-এর, ঠিক তার কিছুদিন আগে এই যে আপনারা যাকে সৎ অফিসার হিসেবে